হ্যাঁ, ছোট্ট বন্ধুরা, তোমরা সব ভালো আছো তো? আমি কিন্তু খুব ভালো আছি। যদিও বেশ গরম পড়েছে, শীতকাল জাঁকিয়ে পড়ে, এটা গরম জাঁকিয়ে পড়েছে। তা সে যাই হোক, তা আমাদের টুকটাক বর্ষাও হচ্ছে। কিন্তু বর্ষা থাকলেও বা গরম পড়লে আমাদের কাজ তো থেমে থাকবে না। আমরা যেরকম কাজ আমরা করেই যাব। যেমন স্কুল আছে, কলেজ আছে, যাদের অফিস আছে, অন্যান্য কাজ করে, তারা তো তার জন্য থেমে থাকবে না। তা আমার কাজ গল্প বলা, তোমাদের আমিও গল্প বলতেই থাকবো। তা আজকে আমি আমার সেই আহ, ইউটিউব চ্যানেল 12 মাসে 13 পার্বণে আমি তোমাদের গল্প দাদু, নাম তো আমার জানো, অসিত লাহিড়ী। আমি আজকে সেই টেনিদা মানে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা টেনিদা সিরিজের গল্প, সেই কম্বল নির্দেশ উপন্যাসের নবম খণ্ডটা আমি আজকে নিয়ে তোমাদের বলতে এসেছি। 8টা খণ্ড তোমরা শুনেই নিয়েছো। এই নবম খণ্ডেটার নাম হচ্ছে মেচেদার সিঙার টিঙা রাখে। গল্প তো বলবো, তোমরা লাইক দেবে আমার ইউটিউব চ্যানেলে, সাবস্ক্রাইব করবে, কেমন লাগবে সেগুলো কমেন্টস করবে, আর তার সব থেকে বড় জিনিস, তারপর সেটাকে শেয়ার করবে, যাতে আমি অনেক অন্যান্য ছেলেমেয়েরা দেখতে পায়, এবং আমি অনেক তাদের কি অনেক বেশি আমার যদি ফলোয়ার হয়, তাহলে আমি আরো উৎসাহ পাবো নতুন নতুন গল্প বলার। যেমন এই নারায়ণ গঙ্গোপাধ্যায়ের কম্বল নির্দেশ, এটাতে মোট 11টা পর্ব আছে। এই পরের পর্ব প্রথমে আমি ঠিক করেছিলাম যে আমি এরপরে আমি সুনীল গঙ্গোপাধ্যায় বা শক্তিপদ রাজগুরু কারোর একটা গল্প নিয়ে আসবো। কিন্তু হঠাৎ আমার একটু তোমাদের জন্য এই গল্প পড়তে পড়তে বাছাই করতে হতে আমার মনে হলো নারায়ণ গঙ্গোপাধ্যায় আর একটা উপন্যাসও আছে, টেনিদা ও সিন্ধু ঘটক। সেটারও 6-7টা খণ্ড আছে। ভাবছি সেটা শেষ করে তারপর অন্যান্য লেখকের দিকে যাব। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। এখন আমি শুরু করি কম্বল নির্দেশের নবপর্ব, মেচেদার সিঙাড়া টিঙাড়া খেয়ে। আমরা তো সেই বাসে করে মেচেদা গিয়ে পৌঁছলাম, সেটা আগের খণ্ডেই বলেছি। তা মেচেদার সিঙাড়া টিঙাড়া খেয়ে সেখান থেকে বাসে করে তমলুক পৌঁছানো গেল। সেখান থেকে আবার বাস বদলে মহিষাদল। নানা নানা শুনে এরকম ভয় টয় ধরে যায়। যেরকম শুনেছিলাম মহিষাদলে মোষ গুতিয়ে দেবে, এতে সে ভয় ভয় তো খুবই পেয়েছিলাম। কিন্তু আদৌ সেরকম কিছু না। বেশ ছিমছাম পরিপাটি জায়গা, দেখে সেটা ভালোই লাগে। খুব বড় একটা রাজার বাড়ি আছে, মহিষাদল রাজবাড়ি। একটা উঁচু রথও রাখা আছে, বাজার আছে, অনেক লোকজনও আছে। মানুষগুলো তো বেশ সাদা মাটা মনে হলো, খুব সাদা নিরীহ টাইপের। কোথাও যে কোনো কোনো ঘর প্যাঁচ আছে দেখে তো বোঝা যাচ্ছে না। আর মোটের উপর মোষ একটা দেখতে পেলুম বটে, একজন তার গলায় দড়ি বেঁধে নিয়ে যাচ্ছিল করে। সে কিন্তু সুসু করে যাচ্ছিল। সে আমাদের দিকে মোটেই তাকালো না, চেয়েও দেখলো না। আমি ভাবলাম মহিষা দল যখন, তখন দল বেঁধে মহিষারা এসে আমাদের গুটিয়ে দেবো। সেরকম কিছুই দেখতে পেলাম না। মনটা একটু ভেঙে গেল, কিন্তু মনে মনে তো ফুর্তি হলো যে মহিষের তাড়া খাতে হলো না। দিন দেবেন 3টে রিক্সাওয়ালাকে ডাকলো, বলে তাহলে চলুন এবার মালখানাতে যাওয়া যাক, যেখানে সব মালপত্র থাকে, গুদম আর কি। তিনি বললেন মালখানা, সে আবার কোথায়? বৃন্দাবন বললো দেখা নেই তো সব, চন্দ্রকান্ত তার ওখানে গেলেই সব সেখানেই দেখা হবে, তিনি মালপত্র সব দেখিয়ে দেবেন। তারপর কলকাতায় আপনারা কোথায় ডেলিভারি নেবেন সেসব ওখানে গিয়ে ঠিক হয়ে যাবে। মালপত্র? আমি আর ক্যাবলা একটা রিক্সায় চেপে বসলাম। মালপত্র শুনেই আমাদের কিরকম যেন বিচ্ছি লাগলো। সেই শিয়ালপুরের কথা মনে পড়ে গেল। মনে পড়লো সেই ম্যাও ম্যাও আসার কথা। আমি ক্যাবলাকে চিমটি কাটলুম একটা। ক্যাবলা আমাকে পাল্টে এমন একটা চিমটি কাটলো যে আমি প্রায় চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে উঠতে যাচ্ছিলাম। সামনে নিলুম। ক্যাবলা আমার কানে কানে বললো, একদম চুপ থাক, গাধা কোথাকার, কোনো কথা বলবি না। চিমটি আর গাধা শব্দ এভাবে আমাকে হজম করে নিতে হলো, কি সে কি আর যাতা কথা? মেনে নিলাম। সব ব্যাপারটা এমন ঘোলাটে মনে হচ্ছে যে আমি গাধার মতনই চুপ করে রইলাম। বলছি, গাধা যে সবসময় চুপচাপ বসে থাকে তা তো নয়। মনে হয় একটু ফুর্তি টুর্তি হলে বেশ দয়া করে যায়, প্যাঁ হো প্যাঁ হো করে ডাক ছাড়ে। কিন্তু আমার গলায় গান টান সব শুকিয়ে গেছিল।
কিন্তু কুড়ি কুড়ি করে একটা বেয়ারা গানের আওয়াজ আসছে না? আসছেই তো। তাকিয়ে দেখলাম সামনে রিক্সাতেও বসে গান ধরেছে তালঢাঙা বৃন্দাবন। এই যে দেখছি গানের একেবারে গন্ধর্ব, আমার চাইতেও সরস, মানে সরেস একেবারে যাকে, খাবলার উপরে এক কাঠি। এমন ভালো গানটারই 12টা বাজিয়ে দিলে। তাছাড়া এমন সকালে রোদ্দুরে চাঁদের আলোই বা পেলো করতে গেল। সে গান গাইছিল, এমন চাঁদের আলো মরি যদি সেও ভালো। এই খটখটে দিনের বেলা এখন কি চাঁদের আলো পাওয়া যায়? চাঁদের আলোয় দিনে আবার মরতেও চাইছে, ওই যে মরি যদি সেও ভালো। তা যদি মরতেই চায় তাহলে মারাই যাক, আমার ওর জন্য শোক সভা করতেও রাজি আছি। কিন্তু সেই যেমন চামচিকের মতন গলায় গান গাইবার মানেটা কি? নিজে এমন গাইয়ে বলে সে হাবলার তারিফ করছিল, মানে হাবলাকেও বলছিল খুব সুন্দর গলা। মানে হাবলার গলা কি যে শুনেছে সে তো জানে হাবলার গলা কি, সেই জন্যই বোধহয় হাবলাকে তারিফ করছিল। যাই হোক, রিক্সা বেশ টুন টুন করে নিরিবিলি রাস্তা দিয়ে এগোচ্ছিল। দুদিকে বাড়ি আছে, মাঠ ঘাট, এইসব ভারী সুন্দর হাওয়া দিচ্ছে। আকাশটা নীল চোখ মেলে রয়েছে। এদিকে আবার একটা খালের জল ঝিলমিল করে উঠছে। বিজ্ঞানের মুখে ফুর্তি হতেই পারে, কিন্তু তাই বলে আমি আর থাকতে না পেরে জিজ্ঞেস করলাম, চামচিকের গান শুনেছিস কখনো? ক্যাবলা বলল, না। তাহলে ওই শোন, বিবেন গাইছে, মানে বৃন্দাবন। ক্যাবলা বললো, চামচিকে তো ভালো, এই তুই গান গিলে গোল হয়ে হাঁড়ি চাঁচা, মনে হচ্ছে তো হাঁড়ি চাঁচা যাচ্ছে। এখন আর ইয়ার্কি করিস নে পেলা, অবস্থা খুব সঙ্গীন, আমরা দারুণ বিপদের মধ্যে পড়তে যাচ্ছি। দারুণ বিপদ শুনে আমি একটু খাবি খেলুম। বৃন্দাবনের গান শুনে সবুজ মাঠ, নীল আকাশ আর ঝিরঝির হাওয়া ভেতরটা বেশ খুশি খুশি হলো। কিন্তু ক্যাবলা আমাকে এমন দমিয়ে দিলে যে বুকের ভেতর ধরপড় করতে লাগলাম। চি চি করে বললাম, কি বিপদ? একটু পরেই জানতে পারবি। তাহলে আমরা রিক্সা চেপে যাচ্ছি কেন বৃন্দাবনের সঙ্গে? নেমে পড়ে সোজা চম্পট দিলেই তো পারি। ইচ্ছে করে কেন যে পা বাড়াচ্ছি বিপদের মধ্যে? ক্যাবলা আরো গম্ভীর হলো, আর ফেরার পথ নেই, এখন একটা এসপার ওসপার হয়ে যাবে। আমি ওসপার করে কি লাভ? এসপারে থাকলেই তো লাটা চুকে যায়। তাহলে কিন্তু কম্বলকে তার পাওয়া যাবে না, ওকেই বা পাবো কি করে? ঠিক কথা, খুব ঠিক কথা। ওই লক্ষ্মী ছাড়া কম্বল, যত গন্ডল ওকেই নিয়ে। মাস্টারের ভয়ে পালালি তো পালালি, আর বিটকেল একটা ছড়া লিখে গেলি যে কি জন্যে? চাঁদে গেছে না হাতি, সেই যে কারা যেন নরমাংস খায় তাদের ওখানে গিয়ে হাজির হয়েছে, আর তারা কম্বল কেন দিয়ে অম্বল মেরে খেয়েও নিয়েছে বোধহয় 8 দিনে। কিন্তু কম্বলকে কি কেউ খেয়ে হজম করতে পারবে? আমার খুব সন্দেহ হলো। ঠিক আছে, একটা ও বাতাবি কিংবা ইম্বলের মতন তাদের পেট ফুঁড়ে বেরিয়ে আসবে, মানে সেই দৈত্য বাতাবি ইম্বল, সেই পৌরাণিক কাহিনীতে আছে না, সেই অগস্ত্যা মুনির খেয়ে খেলেছিল। তা সেদিন কম্বল কোত্থেকে দুটো গুবড়ে পোকা এনে আমার শার্টের পকেটে ছেড়ে দিয়েছিল। সেদিন থেকেই আমি ওকে হাড়ে হাড়ে চিনি। এইসব ভাবছি, হঠাৎ ক্যাবলা আমার কানে কানে বললো, প্যালা। আমি দারুণ ভাবে চমকে উঠলাম, হঠাৎ ডাকলো তো। বললাম, কি আবার কি হলো? এই যে খালের ধার দিয়ে যাচ্ছি, এসব দেখে কিছু মনে হচ্ছে না তো? বললাম, কি আমার মনে হবে? ক্যাবলা আর ফিস ফিস করে বলল, আমি তো তুমি নেই সমঝা। আরে সেই যে ছড়াটা, ছল ছল খালের জল, ঠিক ঠিক, নিরাকার মোষের দল, মানে মোষ টোষ বিশেষ কিছু নেই, অথচ মহিষা দল আছে। আর দেখাতেই হলো ছল ছল, মানে অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে যে। ক্যাবলা মিটমিট করে হাসলো, কি বুঝছিস? কিছুই না। তোর তো মাথা নয়, এটা মাথা মোটা।
একটা খাজা কাঁঠাল, চশমা পরা নাকটাকে কুঁচকে মুখখানে সেপ আমরার চাটনির মতন করে কেমন হলো। এটাও বুঝতে পারছিস না? এবার প্রায় রহস্য ভেদ হয়ে এলো। কিন্তু ভেদ করার পরে আমাদের কি অবস্থা হবে? আমাদের শুধু ভেদ করে দেবে না তো? দেখাই যাক, ঘাবড়াচ্ছিস কেন? অতই আগে যদি ঘাবড়ে যাস তাহলে কাজটা হবে কি করে? বলতে বলতে রিক্সা তো থেমে গেল। সামনে একটা হলদে দোতলা বাড়ি, আর বাড়ির গায়ে বড় বড় উপরে লেখা আছে চন্দ্রনিকেতন। রিক্সা থেকে নেমে দিনে ডাকাত ডাকলো, আসুন দাদাবাবুরা, নেমে আসুন, এই সেই বাড়ি। ক্যাবলা আর আমার কানে কানে বলে, এইবার শেষ খেল বুঝেছিস? বাড়ির নাম চন্দ্রনিকেতন, অর্থাৎ কিনা চাঁদে চর চাঁদে চর, এই হলো কম্বলের সেই চাঁদ। কম্বলের চাঁদ এইখানে? আমি তো কিছুই বুঝতে পারলুম না। ক্যাবলা বললো, বোকার মতন বসে আছিস কি? টেনিদা হাবলা আর বিনয় তো ভেতরে চলে গেলো, নেবে আয় এদিকে। এদিকে বিনোদনে হাঁক শোনালো, ও রিক্সাওয়ালা, একটু পেইরে যাও, আমি এক্ষুনি তোমাদের পয়সা এনে দিচ্ছি। পেইরে যাও? পেইরে যাও? বিনোদন মস্ত ঘরের ভেতর আমাদের নিয়ে বসালো। ঘরের আধখানা জুড়ে ফরাস পাতা, তার উপর সাদা চাদর বেছানো, বাকি আধখানা মস্ত এক দাড়িপাল্লা আর কতকগুলো কিসের বস্তায় সাজানো রয়েছে। একটা ছোট্ট কুলুঙ্গিতে সিঁদুর মাখানো গণেশের মূর্তি। দেয়ালে একটা রঙিন ক্যালেন্ডার রয়েছে, তাতে লেখা রয়েছে বিখ্যাত মশলাদার শ্রী রামধন খাড়া, খড়গপুর বাজার, মেদিনীপুর। দেয়ালে আবার দু তিন জায়গায় সিঁদুর দিয়ে লেখা রয়েছে জয় মা। মা যে কে ঠিক বুঝতে পারলাম না, বোধহয় নেংকেশ্বরী হবে। কিন্তু এসব জয় মা খাড়া টাড়া কথা আমার একদম ভালো লাগলো। বুকের ভেতর কেমন যেন ছ্যাঁত করে উঠলো, একেবারে পাঠা বলির কথা মনে পড়ে গেল। আমরা চারজনে বসে আছি, ক্যাবলা গম্ভীর, টেনিদা মিটমিট করে তাকাচ্ছে এদিক ওদিক, হাবুল এক পা চুল করছে। বোধহয় ওর ট্রেনের ছাড়পোকা গুলো ঢুকে আছে ওর জামা কাপড় তলা। আমি ভাবছি ওই খাড়া টাড়া দিয়ে ওর জয়মা বলে কম্বলকে বলে দিয়েছে কিনা। এমন সময় দুজন লোক ঘরে এলো, বেশ ভালো মানুষের মতন তাদের চেহারা, আর তার চাইতে ভালো তাদের হাতের প্লেট নামিয়ে বলো, একটু জলযোগ করুন বাবুরা, কর্তা এখনই আসছেন। মেচেদার সিঙ্গারায় এর মধ্যেই তলিয়ে গিয়েছিল। আমরা খুব খুশি হয়ে কাজে নিয়ে বললুম, প্লেটে 3-4 রকমের মিষ্টি, কাজু বাদাম, কলা, মতিচুরের লাড্ডুতে কামড় দিতেই আমার মনটা ছটফটি উঠলো। বলির পাঁঠাতে তো বেশ করে কাঁঠাল পাতা টাতা দিয়ে আর কি। আমি বললাম, ক্যাবলা এরা? ক্যাবলা কেবল ঠোঁটে আঙুল দিয়ে বললো, চুপ। এরই মধ্যে দেখলুম টেনিদা হাবুদের প্লেটের থেকে কি একটা খপ করে তুলে নিল, আর তুলেই গালে পড়লো। হাবু চা করে কি বলতে এলো, আর সঙ্গে সঙ্গে মাথায় বাঁ দিয়ে ছোট্ট একটা গাঁটটা মারলো টেনিদা। যা ছেলে মানুষই, বেশি খেতে নেই, অসুখ করে। একটা শান্তিভঙ্গ ঘটতে যাচ্ছিল, কিন্তু তখনই ঘরে ঢুকলেন বিবেন, আর পেছনে ঢুকলেন, বলার দরকার ছিল না তিনি কে। তার নাকের দিকে তাকিয়ে আমরা বুঝতে পারলাম। আমাদের টেনিদার নাক চেয়ে দেখবার মতো, সেটাকে মৈনাক বলে থাকি, কিন্তু এর নাকের সামনে কে দাঁড়ায়? প্রায় আধ হাত লম্বা মনে হলো আমার। এনারকে দিয়ে দস্তুর মতন একটা লোককে গুটিয়ে দেয়া যাবে। আধবুড়ো লোকটা চকচকে টাক আর কাঁচা পাকা গোঁপ নিয়ে একগাল হাসলো। সে হাসিতে নাকটা পর্যন্ত ছলছল করে উঠলো তার। বললে, দাদাবাবুরা দয়া করে আমার বাড়িতে এসেছেন, বড় আনন্দ হলো। অথবের নাম হচ্ছে চন্দ্রকান্ত চাই। এরা আদর করে আমাকে নাকেশ্বর বলেন। তিনি আবার
কি একটা হাবুলের প্লেট থেকে তুলে নিয়ে গালে চালান করলো, তারপর মুখে ভরাট মুখে বললো, আজ্ঞে হ্যাঁ, আমাদেরও ভারী আনন্দ হলো। চন্দ্রকান্ত ফরাসে বসে পড়ে, অল্প বয়সী আপনারা বাণিজ্যতে মন দিয়েছেন, ভালো ভালো, এ তো ক্ষতি সুখের কথা। দিনকাল তো দেখতেই পাচ্ছেন, চাকরি বাকরিতে তার কিছু নেই, একেবারে সব ফক্কা। তা এইসব করে নিজেদের পায়ে দাঁড়াতে হবে। আমাদের বিটকেলানন্দ গুরুজি সেই জন্যই আমাদের মন্ত্র দিয়েছেন, ধনধাত্রী মা নেংটিশ্বরী, তোমার এই ল্যাজ পাকে ধরি, আহা আহা। শুনে বিবেনের চোখ বুঝে এলো, সেও বলল, আহা আহা, মানে সে যেন মন্ত্রমুগ্ধ হয়ে গেল। চন্দ্রকান্ত বলল, মা নেংটিশ্বরী অপর দয়া যে আপনারা এই বয়সে মার ল্যাজ ধরে আশ্রয় পেয়েছেন, জয় মা জয় মা, মানে সেই ইঁদুর নেংটেশ্বরী। বৃন্দাবন্ধ সঙ্গ হলো জয় মা, তাই দেখে আমরাও চারজন বলে উঠলাম, জয় মা। আমরা তিনজন ভালোই খেয়েছিলাম এর ভেতর, কেবল হাবুল সেন হাড়ির মতন মুখ করে বসেছিল। টেনিদা খেয়ে দিয়ে খুশি বলল, আপনাদের এখানে বেশ ভালোই মিঠাই পাওয়া যায় দেখছি, মানে কলকাতায় আমরা বিশেষ পাইটাই না তো, মানে ছানা টানা বন্ধ। চন্দ্রকান্ত বললো, বিলক্ষণ বিলক্ষণ, আমাদের এখানকার মিষ্টিদের নাম করাও, আরো কিছু আনাবো? টেনিদা ভদ্রবাবু বলে, না মানে হাবুল একটা চমচম খেতে চাইছিল। নিশ্চয়ই নিশ্চয়ই। চন্দ্রকান্ত ব্যতিক বসান, ওরে বিদু, আর কটা চম্বল নিয়ে আয়, আরো কিছু এনো। চন্দ্রদা এত আদর করে খাওয়াচ্ছে কাকে? বাজখাই গলায় সারা দিয়ে একটা লোক ঘরে ঢুকলো, হাত কাটা গেঞ্জির নিচে তার 44 ইঞ্চি বুকে ছাতি, ডুমো ডুমো হাতের মারল, ছাঁটা ছাঁটা চুল, করম চার মতন লাল টকটকে তার চোখ। চন্দ্রকান্ত বলে, এরা কলকাতা থেকে এসেছেন, ছড়া বলেছেন, আমাদের হেড অফিসে গিয়েছেন। সেই প্রকাণ্ড লোকটা হঠাৎ গলা ফাটিয়ে উঠল, চন্দ্রদার সর্বনাশ হয়েছে, এরা শত্রু। আমরা চমকালুম, তার চাইতে বেশি চমকালো চন্দ্রকান্ত আর বিবেন। শত্রু? আলবাত। দাঁতে বিষ কিস করতে করতে একটা রাক্ষসের মতো আমল এগিয়ে আসতে লাগলো জোয়ানটা। আমি খগেন মাস্টার, আমার সঙ্গে চালাকি? এরা হচ্ছে সেই পটল ডাঙার 4 জন, চ্যাটার্জিদের রোয়াকে বসে থাকে, আর আমার সেই বিচ্ছু ছাত্র কম্বল কেঁদে পিছে পিছে আমি ঘুরঘুর করতে দেখেছি। করমচার মতন চোখ দুটো বন বন করে ঘোরাতে ঘোরাতে খগেন মাস্টার বললে, এত বড় এদের সাহস, যা একেবারে বাঘের গর্তে এসে মাথা ঘুরেছে। আজ যদি আমি পিটিয়ে এদের মোগলাই পাউডার না করে দিই, তাহলে আমি মিথ্যেই স্বামী বিটকেলানন্দর চালা। তা বন্ধুরা, এই গল্পটা শুনলে, মধ্যখানে একটা ফোন এসে আমার একটু ডিস্টার্ব করে দিল, সে যাকগে, সেটা বড় কথা নয়। বড় কথা হলো, এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে, আমার লাইক করবে, আমার এই ইউটিউব চ্যানেল 12 মাসে, তার উপর মানে এটা সাবস্ক্রাইব করবে, আর সবথেকে বড় কথা, এটাকে তুমি, আমার এই গল্পটাকে তুমি শেয়ার করবে। তাহলে তোমাকে আমি আজকের মতন শেষ, আমি পরের দিনকে আর একটা গল্প নিয়ে আসবো। আপাতত রাখছি, টাটা।